আজকে আমরা শিখব কম্পটন ইফেক্টের খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম কি নাকি একটা ফ্রি ইলেকট্রন ফোটনের টোটাল এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে না। এটা কেন পারে না সেটা আমরা আজকে প্রমাণ করব বেসিক্যালি। ওকে, তো সাপোজ প্রথমে আমরা যেটা কনসিডার করে নেব সেটা কি, ধরে নেব যে ইলেকট্রনটা মানে ফ্রি ইলেকট্রনটা ফোটনের সমস্ত এনার্জিকে সে অ্যাবজর্ব করতে পারে। এইটা আমরা জাস্ট ধরে নেব, এটা ধরে নিয়ে চলবো। এবার শেষে গিয়ে দেখব যে যদি পারে তাহলে পরে তো হলো, না পারে তাহলে কেন পারে না সেটা আমরা বলবো। ওকে, তো সেটা ধরে নেওয়া যাক। তাহলে সাপোজ প্রথমে কনসিডার করে নিলাম একটা ফোটন, যে ফোটনটা একটা ফ্রি ইলেকট্রনের উপর পড়লো। ফোটনের এনার্জি এইচ নিউ, একটা ফ্রি ইলেকট্রনের উপর পড়লো। যে ইলেকট্রনটা প্রথমে রেস্টে ছিল এবং তার যে রেস্ট মাস সেটা আমি বলছি যে m0c²। ওকে, এবার যখন ফোটনটা যখন ইলেকট্রনটার উপর যখন পড়লো তখন আমি কি বললাম যে সমস্ত এনার্জি অ্যাবজর্ব করে নেবে ইলেকট্রনটা। তাহলে কি এই ফোটনটার স্ক্যাটার্ড হবে না, মানে স্ক্যাটার্ড ফোটন থাকবে না। তাহলে শুধুমাত্র কি হবে, এই ইলেকট্রনটা শুধুমাত্র এইখানে রিকয়েল হবে, তাই না? মানে ইলেকট্রনটা ওই ফোটনের এনার্জি নিয়ে একটা কাইনেটিক এনার্জি নিয়ে সে মুভ করবে, তাই তো? মানে জাস্ট ইলেকট্রনটা একটা এনার্জি নিয়ে মুভ করবে এবং তার এনার্জি যেটা হবে সেটা কত হবে, mc²। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি তাহলে আমরা কি লিখতে পারি? সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি আমরা বেসিক্যালি লিখতে পারি না যে এইচ নিউ ফোটনের এনার্জি, এইচ নিউটা কার উপর গিয়ে পড়লো, রেস্ট ইলেকট্রনের উপর গিয়ে পড়লো, তাহলে প্লাস m0c²। ওকে, এইটা ইকুয়ালটা আমরা কি পাবো, শুধুমাত্র ইলেকট্রনটার এনার্জি পাবো, তাই নয় কি? মানে শুধুমাত্র ইলেকট্রনটা একটা এনার্জি নিয়ে মুভ করবে। এখানে কিন্তু ফোটনটা কিন্তু স্ক্যাটার্ড হবে না, কারণ আমরা বললাম যে ইলেকট্রনটা ফোটনের সমস্ত এনার্জি নিয়ে নেবে। তাহলে কি ইলেকট্রনটা একটা এনার্জি নিয়ে মুভ করবে, সেটা কত, mc²। জাস্ট সিম্পল, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটুখানি সিম্পলিফাই করি কি, এইচ নিউ ইকুয়ালটা আমরা বলতে পারি না mc² মাইনাস m0c²। এই যে এমটা লিখেছি, এমটা কি বেসিক্যালি ইলেকট্রনটা রিলেটিভিস্টিক মাস। অ্যাকর্ডিং টু রিলেটিভিটি আমরা সবাই জানি, আমরা কি জানি বেসিক্যালি, যে মাস মানে মুভিং ফ্রেমে যে পার্টিকেলটার মাস সেটা কত হয়, সেটা ইকুয়াল টু রেস্ট মাস ডিভাইডেড বাই √1 মাইনাস v²/c²। এই 1/√1 মাইনাস v²/c², এটাকে একটা মানে কিছু ধরে নেওয়া যাক, সেটাকে আমরা সাধারণত বলি গামা। ওকে, গামা ইন্টু m0। মানে বেসিক্যালি গামা মানে কত, গামা মানে আমরা বলতে পারি 1/√1 মাইনাস v²/c² হচ্ছে গিয়ে গামা। ফাইন, তাহলে এটাকে আমরা এখানে পুট করতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে এইচ নিউ দ্যাট ইজ ইকুয়াল টু এম এর মান আমি কি লিখবো, গামা ইন্টু m0 ইন্টু c² মাইনাস m0c²। ওকে, তাহলে দেখো এখানে m0 ইন্টু c²টা কমন, তাহলে এখানে আমরা লিখতে পারি না যে এইচ নিউ দ্যাট ইজ ইকুয়াল টু m0c² ইন্টু গামা মাইনাস 1। তাহলে এইটাকে সাপোজ আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। ক্লিয়ার? এবার এখানে সিমিলারলি আমি যদি কনজারভেশন অফ মোমেন্টাম কাজে লাগাই, মানে মোমেন্টামের কনজারভেশন ল যদি কাজে লাগাই, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো ফোটনটা একটা মোমেন্টাম নিয়ে আসছিল অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, এর ওয়াই অ্যাক্সিস বরাবর বা অন্য কোনো কম্পোনেন্ট কিন্তু নেই, শুধুমাত্র এক্স কম্পোনেন্ট রয়েছে। হ্যাঁ, মোমেন্টামের এক্স কম্পোনেন্ট রয়েছে, ফাইন, ফোটনটার। আর ইলেকট্রনটা তো প্রথমে রেস্টে ছিল, তার কোনো মোমেন্টাম নেই। এবার ফোটনটা যখন ইলেকট্রনটার উপর পড়লো তাহলে ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটাও কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু মুভ করবে, তাই না? তার জন্য আমি কিন্তু এদিক বরাবরই কিন্তু এঁকেছি, কারণ কনজারভেশন অফ মোমেন্টাম সেটাই বলছে। যেহেতু স্ক্যাটার্ড ফোটন নেই, তাহলে এই সমস্ত এনার্জিটা ইলেকট্রনটা পাচ্ছে এবং সেটা কি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। ফাইন, তাহলে এই ফোটনের যে মোমেন্টাম সেটা কত ছিল, এইচ নিউ বাই সি হচ্ছে তার মোমেন্টাম। ওকে, এবং এই ইলেকট্রনটা যে মুভ করছে তাহলে ইলেকট্রনের মোমেন্টাম কতখানি হবে, এখন পি হবে, পি ইকুয়াল কত, এম ইন্টু ভি হবে। সিম্পল, তাহলে জাস্ট এইটা ইকুয়াল টু এইটা হবে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, কারণ অন্য কোনো কম্পোনেন্ট নেই। তাহলে আমরা লিখতে পারি, সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, অ্যাকর্ডিং টু কনজারভেশন
অফ লিনিয়ার মোমেন্টাম, তাই তো? সেটা কত? সেটা আমরা বলতে পারি যে ফোটনের মোমেন্টাম কত, এইচ নিউ বাই সি, এইটা ইকুয়াল টু যে ইলেকট্রনটার যে মোমেন্টাম সেটা কত, এম ইন্টু ভি। ফাইন, এম ইন্টু ভি। তাহলে এম হচ্ছে কত? এম আমরা সবাই জানি, তাহলে আমরা লিখতে পারি এইচ ইন্টু নিউ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু এম হচ্ছে কি বেসিক্যালি গামা ইন্টু এম নট, তাহলে গামা ইন্টু এম নট ইন্টু ভি। ওকে, এটা ভি, এটা নিউ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এইচ নিউ বের করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে এইচ নিউ ইকুয়াল টু কত, গামা ইন্টু এম জিরো ইন্টু ভি ইন্টু সি। তাহলে এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এইটাকে আমি একটা নাম দিলাম সাপোজ 2 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা দেখতেই পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড দুজনেরই কি সেম, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডও সেম বলতে পারবো। সো আমরা লিখতে পারবো, সুতরাং ফ্রম ইকুয়েশন 1 and 2, সো ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা কি লিখতে পারবো বেসিক্যালি, এইটা ইকুয়াল টু মানে গামা ইন্টু এম নট ইন্টু সি ইন্টু ভি, দ্যাট ইজ ইকুয়াল টু এম জিরো সি স্কোয়ার ইন্টু গামা মাইনাস 1, এম জিরো সি স্কোয়ার ইন্টু গামা মাইনাস 1, এটা আমরা বলতে পারি। এইখানে তোমরা দেখো এই এম জিরো ক্যান্সেল হলো, এই একটা সি এখান থেকে একটা সি কাটলো, তাহলে অ্যাকচুয়ালি কি থাকছে পড়ে এখানে, গামা ইন্টু ভি ইকুয়াল টু সি ইন্টু গামা মাইনাস 1, এটা পড়ে থাকছে, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি তাহলে কি হবে দেখো, এই ভি আর এই সিটাকে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে নিচে সি হলো ইকুয়াল টু আমরা লিখতে পারি না, এই গামাটাকে নিচে লিখতে পারি আমরা, তাহলে গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। তাহলে এটা লিখলে কি হবে বেসিক্যালি, এটা লিখলে আমরা লিখতে পারি এখানে দেখো ভি বাই সি ইকুয়াল টু গামা বাই গামা মানে 1 মাইনাস 1 বাই গামা, এইটা আমরা বলতে পারি, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আরেকটুখানি সিম্পলিফাই করা যাক। সিম্পলিফাই করে কি করতে পারি আমরা, দেখো এখান থেকে এই 1 বাই গামাটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে প্লাস হয়ে গেল। ওকে, আর এই ভি বাই সিটাকে ডান দিকে নিয়ে যায়, তাহলে 1 মাইনাস ভি বাই সি হলো। ওকে, এবার দেখো এখান থেকে জাস্ট আমি এটাকে উল্টে দিলে কি হবে, গামা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি বাই সি, এইটা আমরা লিখতে পারি, তাই না? এইটাকে আমি আরেকটা নাম দিলাম সাপোজ 3 নম্বর ইকুয়েশন। এইবার আমরা জানি আবার কি গামা ইকুয়াল টু কত সেটা আমরা জানি, তাই না? উই নো গামার ভ্যালু আমাদের কাছে কিন্তু সবার জানা, সো গামা ইকুয়াল টু 1/1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমরা জানি, তাই তো? তাহলে এইখানে দেখো এই গামার মানে আমরা এটা পেলাম, ঠিক আছে, আর এখানে গামা মানে এটা। তাহলে একটা কাজ করা যাক, এখানেও হোল স্কোয়ার করে দিই, এটাকে হোল স্কোয়ার করে দিই, হ্যাঁ, বা আমরা এখানে এরকম লিখতে পারি 4 নম্বর ইকুয়েশন। সো ইকুয়েশন 4 and 3 we can write, so from equation 3 and 4 কি লিখতে পারি আমরা, দেখো বাঁদিকে দুজনের সমান, তাহলে ডান দিকেও সমান হবে, সিম্পল। তাহলে আমরা লিখতে পারি 1/1 মাইনাস ভি বাই সি ইকুয়াল টু কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এইবার বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করে দিই। যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে কি পাবো বেসিক্যালি, তাহলে পাবো এখানে দেখো এটাকে এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই সি। ওকে, এবার আমরা কি বললাম, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই, তাহলে হোল স্কোয়ার করে দিলাম। ওকে, তাহলে হোল স্কোয়ার করলে পরে দেখো কি হবে, এইটা হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু, এটা কি হবে 1 মানে এটা দেখো এটা সূত্রে বা এখানে এরকমই রাখি মাইনাস, আচ্ছা সূত্রে ফেলে দিই এটা, তাহলে 1 মাইনাস 2 ইন্টু এ মানে 1 ইন্টু বি মানে সি প্লাস ভি বাই সি তার হোল স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি, তাই তো? জাস্ট সিম্পল। এবার কি করবো আমরা, দেখো এবার এদিক ওদিক জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে পরেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখো দেখতেই পাচ্ছ তোমরা এই 1 ক্যান্সেল হবে। ওকে, কোনো অসুবিধা নেই। এবার এই যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এইটাকে আমি ডান দিকে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো বেসিক্যালি, দেখো
তাহলে এইটাকে বাদিকে নিয়ে আসবো, তাহলে 2 × v/c ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে v²/c², আবার এখানে রয়েছে কত v² + c², v²/c², তাই তো, প্লাস v²/c², তাহলে দুটো মিলে কি হবে দেখো এখানে 2 × v/c ইকুয়াল টু, এই দুটো মিলিয়ে আবার হবে 2 টাইমস অফ v²/c², জাস্ট সিম্পল। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, এই 2 কাটলো, ওকে, আর এইখান থেকে একটা c, এখান থেকে একটা c কাটলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা v কাটলো, তাহলে এখানে কি এসে দাঁড়াবে বেসিক্যালি, এই v/c = 1, v/c = 1, এই v/c = এখানে 1, তাহলে এইটাকে সিম্পলিফাই করলে আমরা কি বলতে পারি, v = c, ওকে। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো তোমরা, হ্যাঁ, আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছিলাম, যদি একটা ফ্রি ইলেকট্রন, হ্যাঁ, একটা ফোটনের যদি সমস্ত এনার্জি যদি অ্যাবজর্ব করে নেয়, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা যেটা পাচ্ছি কি, সেই যদি অ্যাবজর্ব করে নেয় সমস্ত এনার্জি, তাহলে সেই ইলেকট্রনটার যে ভেলোসিটি হবে, এই ভিটা কি ছিল, ইলেকট্রনটার ভেলোসিটি, তাই না, ভিটা ছিল ইলেকট্রনটার ভেলোসিটি। যদি সে সমস্ত এনার্জি অ্যাবজর্ব করে নেয়, তাহলে ইলেকট্রনটার যে ভেলোসিটি হবে সেটা হচ্ছে গিয়ে লাইট স্পিড, সি হচ্ছে কি বেসিক্যালি, সি হচ্ছে গিয়ে লাইট স্পিড ইন ফ্রি স্পেস, তাই তো, এত মিটার/সেকেন্ড, এটা আমরা জানি সবাই। তাহলে পরে দেখো ইলেকট্রনটা লাইট স্পিডে মুভ করবে, কিন্তু অ্যাকর্ডিং টু রিলেটিভিটি এটা কিন্তু পসিবল নয়, কারণ ইলেকট্রনটা কিন্তু একটা ম্যাসিভ পার্টিকেল, কারণ এটা রেস্ট মাস কিন্তু 0 নয়, এটা কিন্তু একটা ম্যাসিভ পার্টিকেল, এটা মাস রয়েছে এটা, তাই না। তাহলে একটা নন জিরো মাস, হ্যাঁ, পার্টিকেল, তার কিন্তু ভেলোসিটি বা স্পিড লাইট স্পিডের কিন্তু সমান হতে পারে না, অবশ্যই তার থেকে কম হতে পারে, কিন্তু সেটা সমান কখনোই পসিবল নয়, কারণ ফোটন যেটা আমরা ধরি, ফোটনটা কি রেস্ট মাস 0, হ্যাঁ, রেস্ট মাস 0 বলেই তার কিন্তু স্পিডটা কিন্তু সি, ম্যাক্সিমাম স্পিড, ওকে। তাহলে কোনো মানে যে মাসওয়ালা কোনো পার্টিকেলের স্পিড বা ভেলোসিটি কখনোই লাইট স্পিডের সমান হতে পারে না, অ্যাকর্ডিং টু রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে আমরা সবাই জানি এটা, তাই না, কোনো একটা পার্টিকেল যার মাস রয়েছে তার ভেলোসিটি কিন্তু লাইট স্পিডের সমান হতে পারে না, কিন্তু এখানে কি দিচ্ছে, এখানে দেখাচ্ছে যে লাইট স্পিডের সমান হবে পার্টিকেলটার ভেলোসিটি বা ইলেকট্রনটার ভেলোসিটি। তাহলে এটা তো পসিবল নয়, এটা ইম্পসিবল, ইট ইজ নট পসিবল, তাই না। তাহলে আমরা বলতেই পারি যে প্রথমে যে অ্যাজাম্পশনটা আমরা ধরেছিলাম যে ইলেকট্রনটা ফোটনের সমস্ত এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে সেই অ্যাজাম্পশনটাই ভুল, তাই না। তার মানে কি, একটা ইলেকট্রন ফোটনের সমস্ত এনার্জিকে কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। সো তাহলে আমরা এখানে বলতে পারি, এখান থেকে অ্যাকর্ডিং টু থিওরি মানে অফ রিলেটিভিটি আমরা কি বলতে পারি বেসিক্যালি, একটা ইলেকট্রন ক্যান নট অ্যাবজর্ব, absorb total energy of a photon, এটা কিন্তু আমরা বলতে পারি। মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে পার্টিকেলটা ভেলোসিটি কিন্তু লাইট স্পিডের সমান হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনটা ভেলোসিটি, সেটা পসিবল নয়, ইট ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল, ঠিক আছে, ইম্পসিবল। এটা এই ইম্পসিবলটা কে বলছে, থিওরি অফ রিলেটিভিটি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এটা পসিবল নয়, তাহলে লাইট স্পিডের ফোটনের এনার্জি কিন্তু ইলেকট্রনে কিন্তু ট্রান্সফার হতে পারবে না, ওকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি করে হয় জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা পারপাসে। সো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।